বিয়ে করে পাপ করেছি শেষ পর্ব। অরণি মাত্র ৩ দিন বাপের বাড়ি অবস্থান করেছিল, আর এই ৩ দিনেই শ্বশুরবাড়িতে বিভিন্ন অঘটন ঘটে গেছে। দীপ্তি বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু মাহাতিরকে ফেলে গেছে। ২ দিনের মধ্যে রাহাত বাড়ি না ছাড়লে সে ডিভোর্স পেপার পাঠাবে। স্বামী স্ত্রীর মধ্যে চলছে নীরব ঝগড়া। মাহাতির এখন সারা দিন দাদির কোলে বসে কাঁদছে, কথায় কথায় বলছে মা যাব বলছে। অবস্থা খুবই গুরুতর। এর চেয়ে ভয়ঙ্কর ঘটনা হলো, আজ সকালে রুবায়েত এসেছিল এই বাড়িতে। উদ্দেশ্য নাকি রুমার সাথে দেখা করার, কিন্তু সবাই জানে রুমা নয়, রুবায়েতের মূল উদ্দেশ্য ছিল অরণি। এই বাড়িতে পা রাখার মতো বিরাট দুঃসাহসটা রুবায়েত আবার করেছে। রাফাত তার আগমনের খবর জানতে পেরে অফিস থেকে ছুটে এসেছিল। আজ কাঁচা বাঁশের কঞ্চি দিয়ে রুবায়েতকে চোরের মতো পেটাতে চেয়েছিল, কিন্তু রুমা পা ধরে কেঁদেছে, বলেছে রক্ষা করতে, না হলে আজ রুবায়েতের অবশ্যই হসপিটালে যেত। বাড়ি ফিরে ঋতুর কাছে এইসব জানতে পেরেছে। তার এখন মাথাটা ভন ভন করছে। রাফাত অফিস থেকে ফেরার সময় অরণিকে এখানে নিয়ে এসেছিল। আপাতত সে গোসল করছে। অরণি ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখল। এই সব কিছুর মধ্যে ভালো যেটা হয়েছে তা হলো অরণির শাড়িটা ফেরত পেয়েছে। রুমা নিজে এসে তার কাছে ক্ষমা চেয়ে শাড়ি দিয়ে গেছে। অরণি বুঝতে পারছে না এটা কিভাবে হলো, তবে রুমার মতো মেয়ে ক্ষমা চেয়েছে, এটাই আশ্চর্য ব্যাপার। রাফাত ওয়াশরুম থেকে বের হয়ে অরণিকে দেখল আর স্তম্ভিত হয়ে গেল। রাত বিরাতে অরণি জামদানি শাড়ি গায়ে জড়িয়েছে, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। রাফাত কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে তার চোখে ঘোর দিয়ে এলো। নিঃশ্বাস নিতে কষ্ট হলো। অরণি মিষ্টি হেসে বলল, কেমন লাগছে আমাকে? রাফাত খুব কষ্টে কয়েকটা শব্দ উচ্চারণ করল। দূর থেকে তো বুঝতে পারছি না, আর একটু কাছে এসো, ভালো করে দেখে বলছি। অরণি ঠোঁট বাঁকিয়ে বলল, খালি ছোঁয়ার ধান্দা। ধান্দা কেন হবে, অধিকার বলো। ইস, আসছে আমার অধিকারওয়ালা। শোনো, এই শাড়ি আমি পেয়েছি তাহসিনের বুদ্ধিতে, তাই ঠিক করেছি শাড়ি পরে তাহসিনের সাথে আড্ডা দেব। আর কিছু বইও লাগবে, তাহসিনের থেকে আনবো। বই আনার জন্য শাড়ি পরে কেন যেতে হবে? শাড়ি না পরলে কি তাহসিন তোমাকে বই দেবে না? অবশ্যই দেবে, কিন্তু শাড়ি পরেছি দেবরের জন্য, সুন্দরী ভাবি বলে কথা। একটা ব্যাপার আছে না, তুমি বুঝবে না। অরণি সুন্দর মতো বের হয়ে যাচ্ছে। রাফাত চেঁচিয়ে বলল, আন্টি, অরণি আমাকে পানি দিচ্ছে না। অরণি থতমত খেল। শারমিন লিভিং রুমে বসে হাঁক ছাড়লেন, কি দিচ্ছে না? পানি চেয়েছিলাম 1 গ্লাস, কিছুতেই দিচ্ছে না। রাফাতের ঠোঁটের দুষ্টুমি হাসি। অরণির রাগে অগ্নিশর্মা হয়ে গেল। আজ তাদের সাথে শারমিন আর অথই বাড়িতে এসেছে বেড়াতে। সামনে ঈদ, সেই উপলক্ষে আসা। তাছাড়া অথইয়ের মন খারাপ ছিল। এখানে এসে যদি সবার সাথে মিশে মন মেজাজ ভালো হয়। শারমিন দরজার কাছে এসে বললেন, সমস্যা কি তোর? 1 গ্লাস পানি পর্যন্ত ছেলেটাকে খাওয়াতে পারছিস না? এমন পটের বিবি সেজে ঘুরে বেড়ালে কি চলবে? আগে সেবা কর স্বামীর, স্ত্রীর দায়িত্ব। যা পানি নিয়ে আয়। অরণি বিড়বিড় করে বলল, এমন শয়তান স্বামীর আবার সেবা? শারমিন রেগে বললেন, একটা চড় দেব, শয়তান মানে কি আবার? কানে ধর, কানে ধরে ওর কাছে ক্ষমা চা, বল আর এমন ভুল হবে না। অরণির চোখ বেরিয়ে আসার উপক্রম হলো। বিস্ফোরিত গলায় বলল, মা, এসব কি বলছো? আমি ক্ষমা চাইব? ভদ্র মেয়ের মতন তাড়াতাড়ি ক্ষমা চা, নইলে কিন্তু। অরণি অসহায় দৃষ্টিতে রাফাতের দিকে তাকালো। রাফাতের হাসি পাচ্ছে খুব। হাসি সামলাতে বেগ পেতে হলো, মুখ গম্ভীর রাখতে হলো। অরণি থতমত গলায় বলল, সরি। শারমিন আবার ধমক দিলেন, সরি কি আবার? ভালো করে ক্ষমা চা। আমার বাসা থেকে দেখে আসছি তুই ছেলেটার সাথে কি পরিমাণ বেয়াদবি করছিস। সব কিছুর জন্য একেবারে ক্ষমা চাইবি কানে ধরে আগে, তারপর বল, এমন আর হবে না, ক্ষমা করে দাও। অরণি কানে হাত রেখে বলল, এমন আর হবে না, ক্ষমা করে দাও। রাফাত সরল মুখে বলল, ইটস ওকে, এবার অন্তত পানিটা নিয়ে এসো, তেষ্টা পেয়েছে খুব। শারমিন কঠিন গলায় বললেন, যা পানি নিয়ে আয়। অরণির আগে গজগজ করে পানি আনতে গেল। ফিল্টার থেকে পানি ঢেলে এনে ঘরে ঢুকতেই রাফাত দরজা আটকে দিল। অরণি বলল, নাও, পানি খাওয়ার জন্য তো মরে যাচ্ছিলে। রাফাত পানির গ্লাসটা হাতে নিয়ে বলল, থ্যাংক ইউ।
অরণির রাগে গা জ্বলছে, ক্ষিপ্ত গলায় বলল, মায়ের সামনে আমাকে অপমান করার কি খুব দরকার ছিল? রাফাত খুব আন্তরিক গলায় বলল, সরি জান পাখি, আই লাভ ইউ। খবরদার আমাকে ধরবে না, ঘুষি মারবো। আন্টি, রাফাত আবারও ডাকতে নিচ্ছিল। অরণির সাথে সাথে রাফাতের মুখ চেপে ধরে বলল, আবার কেন ডাকছো? তুমি আমাকে কিভাবে ঘুষি মারবে সেটা আন্টিও দেখুক। করে যাও, যতদিন মা আছে ইতরামি করে যাও। মা চলে যাওয়ার পর আবার সোফায় শোয়াবো তোমায়। তখন দেখো কেমন লাগে, অরণির সাথে পাঙ্গা নেওয়ার মজা বুঝবে। রাফাত অরণির হাত দুটো চেপে ধরে পিঠের পেছনে আটকে কাছে এসে বলল, সোফায় তো নিশ্চয়ই শুভ, কিন্তু তোমাকে সাথে নিয়ে। ইস, আমি তোমার সাথে সোফায় শুভ না। ঠিক আছে, তাহলে বিছানাতেই। চুপ, আর একটা শব্দ উচ্চারণ করলে কিন্তু। অরণি নিজেই আর কিছু উচ্চারণ করতে পারল না। রাফাত তার মুখ একেবারে বন্ধ করে দিয়েছে, যেভাবে সবসময় বন্ধ করে দেয়। রাবেয়া এমনভাবে দরজা ধাক্কাচ্ছেন যেন বাড়িতে ডাকাত পড়েছে। দরজা ধাক্কানোর শব্দ খুব জোরে হলেও কণ্ঠ স্থির। অনেকটা ধীর গলায় ডাকছেন, অরণি, একটু বের হও তো মা। অরণি ধারাম করে শোয়া থেকে উঠে বসল। রাফাত বলল, মা এই সময় দোতলায় কি করছেন? মনে হয় আমার মায়ের সাথে গল্প করতে এসেছেন। তাহলে তোমাকে কেন ডাকবেন? এখানে বসে আমি কিভাবে জানবো যে কেন ডাকছেন? আগে তো দরজা খুলে দেখতে হবে। ছাড়ো। রাফাত একটু করুণ স্বরে বলল, শোনো, মা যদি আবার তোমাকে সিনেমা দেখার জন্য নিচে যেতে বলে, কিন্তু তুমি যেও না। বলবে তোমার শরীর খারাপ লাগছে, প্লিজ। রাফাত এমন অনুরোধ করে বলল যে অরণির খুব হাসি পেয়ে গেল। দরজা খোলার পর দেখা গেল রাবেয়া মাহাতিরকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। অরণি প্রশ্ন করল, ও কি হয়েছে মা? মাহাতিরের খুব মন খারাপ। মা নেই, যে বারবার মায়ের কথা বলে। রাহাত অফিস থেকে এখনও ফেরেনি, নাকি ফিরে আবার বউয়ের বাপের বাড়ি গিয়ে বসে আছে কে জানে। কিছুই বুঝতে পারছি না। বাচ্চাটাকে নিয়ে আমি পড়েছি মহা ঝামেলায়। আমার কাছে থাকবে, আমার কোলে আসবে। মাহাতির সাথে সাথে হাত বাড়িয়ে অরণির কোলে চলে এলো। অন্য সময় হলে কখনোই আসতো না। অরণি ভেবেছিল মাহাতির বুঝি তাকে অপছন্দ করে, কিন্তু এখন মনে হচ্ছে খুবই পছন্দ করে। তাহলে আগে কোলে আসতে চাইতো না কেন? নাকি অরণির কোলে এলে দীপ্তি মারত বলে? রাবেয়া হাসি মুখে বললেন, একটু ঘুম পাড়াতে পারো নাকি? দেখো ছেলেটাকে, সারাদিন ঘুমায়নি, খালি কেঁদেছে, শরীর ক্লান্ত হয়ে আছে, এখন দ্রুত ঘুমিয়ে পড়বে। আপনি কোনো চিন্তা করবেন না মা, মাহাতির আজ রাতে আমার কাছেই থাকুক, আপনি নিশ্চিন্তে ঘুমান। ঠিক আছে মা, তোমাকে অনেক ধন্যবাদ। রাবেয়া খুশি হয়ে চলে গেলেন। অরণির দরজা আটকে মাহাতিরকে নিয়ে বিছানায় বসলো। রাফাত চিন্তিত কণ্ঠে বলল, ভাইয়া ভাবি কি শুরু করেছে আমি বুঝতে পারছি না। এতটুকু বাচ্চাকে একা ফেলে দুজনেই গায়েব, এটা কেমন কথা? অরণির খুব আনন্দ লাগছে। মাহাতি আজ রাতে তার কাছে থাকবে, এই ব্যাপারটাই তাকে আনন্দ দিচ্ছে। অরণির যে বাচ্চা কাচ্চা খুব পছন্দ তা না, কিন্তু মাহাতিরকে তার ভালো লাগে। কি জানি, হয়তো রাফাতের মতো দেখতে বলেই। অরণি খুশি খুশি গলায় বলল, সমস্যা নেই, আজ রাতের জন্য না হয় ও আমাদের কাছেই থাকুক। তুমি ওকে সামলাতে পারবে সারা রাত? কেন পারবো না? যদি কল ছেড়ে দেয় কি করবে? কল ছাড়ার মানে কি? মানে পি করার কথা বলছি। আচ্ছা, সমস্যা নেই, আছে তো। একটা বাচ্চা সারা রাত ৩-৪টা প্যাম্পাস লাগে, একটা প্যাম্পাস দিয়ে তো কিছুই হবে না। তাহলে এখন উপায়? দাঁড়াও। রাফাত ম্যাট্রেসের নিচ থেকে প্লাস্টিক ব্যাগ বের করলো, সেটা মাহাতিরের শোবার জায়গায় রাখলো। তারপর অরণির একটা পুরনো শাড়ি ছিঁড়ে কয়েক টুকরো বানালো, এগুলো কাঁথার কাজে লাগবে। অরণি হেসে বলল, বাহ বাহ, ভালোই তো বুদ্ধি তোমার, সব ধরনের পরিস্থিতি হ্যান্ডেল করে ফেলতে পারো। অবশ্যই এক্সপেরিয়েন্স থাকা উচিত, ভবিষ্যতে কাজে লাগবে। অরণি মাহাতিরকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে ফেলল। বাচ্চাটা তার কোলে ঘুমিয়েছে। এর আগেও জারাকে অনেকবার কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু জারা তার কোলে ঘুমাতোই না। শেষমেশ মায়ের কোলে গিয়ে ঘুমাতো। মাহাতিরকে বিছানায় শুয়ে তার মুখের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইল অরণি। কি নিষ্পাপ কোমল একটি চেহারা! অরণির ইচ্ছা করছে বারবার চুমু দিতে। রাফাত বলল, ঘুমিয়েছে হুম, তাহলে এবার দয়া করে আমার দিকে একটু তাকাও। রাফাতের আবেদন শুনে অরণি অনেক জোরে হেসে ফেলল। রাফাতের দিকে ঘুরে বলল, বলো। রাফাত অরণিকে চুমু দিল।
সেই চুমুর শব্দে কিংবা অন্য কোনো কারণেই হোক মাহাতিরের ঘুমটা ভেঙে গেল। সে নড়ে চড়ে উঠেই মুখ ভেঙে কাঁদতে শুরু করলো। রাফাত বিরক্তি গলায় বলল, ধুর শালা। অরণি অবাক হয়ে তাকালো। ভাইপোকে কেউ শালা বলে? রাফাত কি শব্দ বলল? শালার ভাইপো? অরণি মাহাতিরকে আবার ঘুম পাড়ালো, কিন্তু এবার মাহাতির অরণির শাড়ি হাতের মুষ্টিতে ধরে ঘুমিয়ে গেল। রাফাত দাঁত দিয়ে ঠোঁট চেপে বলল, দেখেছ কি চালাক, একটা দিতে মন চাইছে। অরণি তখনই হাসতে হাসতে বলল, বাচ্চা মানুষ, একা শুলে ওর ভয় লাগবে না? প্লিজ আজকে অন্তত একটু স্যাক্রিফাইস করি আমরা। একা শুয়েছে কোথায়? তুমি শুধু আমার দিকে একটু ফিরবে, এটাও সহ্য হচ্ছে না বেটার? অরণি খিলখিল করে হাসছে। তার খুব মজা লাগছে, মনে হচ্ছে মাহাতির তাদেরই বাচ্চা। রাফাত অরণির শাড়িটা সরিয়ে মাহাতিরের হাতে দিয়ে দিল আর অরণিকে নিজের কাছে টেনে আনলো। অরণি বলল, এটা কি হচ্ছে? চালাকি। তোমার শাড়ি ওইদিকে থাকুক, ও ভাববে তুমি ওর পাশে শুয়ে আছো আর কাঁদবে না। দারুণ বুদ্ধি। আমার বুদ্ধি তো দারুণই হবে, কিন্তু মাহাতিরকে বেশিক্ষণ সামলে রাখা গেল না। সে ঠিক বুঝে ফেলল। শাড়ি সরিয়ে আবার কাঁদতে লাগলো। আশেপাশে খুঁজতে লাগলো। রাফাত রেগে মাহাতিরের দিকে তাকিয়ে আছে। অরণি হেসে বলল, তোমার ভাইপো না, তাই তোমার মতো বুদ্ধি। রাফাতের মেজাজ খুব খারাপ হলো। অরণি মাহাতিরের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল। এবার মাহাতির চুপ। আলমারি অনেকটা বড়। বেডরুমের আরেক পাশে সোফা আর বুকশেলফ আছে। ঋতু এই রুমে শারমিনদের বিছানা করে দিল, মশারি খাটিয়ে দিল। অথয়ের মন এখন একটু ভালো। সন্ধ্যাটা তার আজ ভালোই কেটেছে ঋতু আর উর্মিদের সাথে গল্প করে। নীলুমাও খুব মিশেছে অথয়ের সঙ্গে। মানুষের গমগম করা এই বাড়িটিতে আসার পর হাসিবের কথা তার একদমই মনে পড়েনি, কিন্তু মায়ের সঙ্গে যখন ঘুমাতে এলো তখন মনে পড়ল। এখন আবার একটু একটু খারাপ লাগছে। তারা যখন এই রুমে প্রথমে এসেছিল তখন চশমা পরা একটা ছেলেকে দেখেছিল বই পড়তে। এখন অবশ্য ছেলেটা নেই। ঋতু তাদের সব কিছু বুঝিয়ে দিয়ে চলে গেল। একটু পরে ছেলেটা আবার ঘরে এলো। অথই ছেলেটিকে দেখে একটু চমকে গেল। এত রাতে সে কেন এসেছে? আপনারা তো এখানে ঘুমাচ্ছেন, আমি যদি পর্দার ওই পাশে ডিম লাইট জ্বালিয়ে একটু পড়াশোনা করি তাহলে কি অসুবিধা হবে? শারমিন দ্বিগুণ বিনয়ের সঙ্গে বলল, একদম না, কিসের অসুবিধা, তুমি পড়ো। আসলে আন্টি, অসুবিধা হলে বলতে পারেন, তাহলে আমি লিভিং রুমে চলে যেতাম, কিন্তু সেখানে আলো জ্বালালো থাকলে আবার ঋতু আপুর ঘুমাতে কষ্ট হয়। ওর রুমের দরজা নেই তো, লিভিং রুমের আলো সরাসরি ওখানে পড়ে। আরে আমি বললাম না, কোনো অসুবিধা নেই, তুমি পড়ো পড়ো যাও। আচ্ছা কিসে পড়ো তুমি? এইচএসসি পাশ করেছি, এইবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা দিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। নিশ্চয়ই দোয়া করব। তুমি খুব মন দিয়ে ভালো মতো পড়াশোনা করবে, ভালো কিছু হবেই। ধন্যবাদ আন্টি। তাহচিন চলে গেল। যাওয়ার আগে পর্দা ভালো মতো টেনে দিয়ে গেল। তারপর ডিম লাইট জ্বালালো। দুইবার জিজ্ঞেস করলো, আলোতে সমস্যা হচ্ছে না তো আন্টি? শারমিন দুইবারই উত্তর দিলেন, কোনো সমস্যা নেই। অথই পুরো ব্যাপারটা দেখেছে, তার বিরক্ত লাগছে। শারমিন আগ্রহী কণ্ঠে বললেন, ছেলেটা কি ভালো দেখেছিস? সবাইকে নিয়ে চিন্তা করে। অরণির মুখে ওর অনেক প্রশংসা শুনেছি। সারাদিন নাকি পড়াশোনায় করে কাটায়। এসএসসিতে খুব ভালো রেজাল্ট করেছে। এমন ছেলে থাকলে বাবা মার আর কিছু লাগে না। আবার ব্যবহার কত সুন্দর। অথই বুঝতে পারছে না মা কেন এত প্রশংসা করছে ছেলেটার। অথয়ের কাছে তো এই ছেলেকে দেমাগি মনে হলো। এই ছেলে এখানে দাঁড়িয়েছে 2 মিনিট, মায়ের সঙ্গে কথা বলেছে, কিন্তু একবারও অথয়ের দিকে ফিরেও তাকায়নি। কেন? সে ফেলনা নাকি? তার দিকে তাকালে চোখে ডায়রিয়া হবে? ছেলেটা এমন ভাব করলো যেন এখানে আর কেউ নেই। খুব অস্বস্তিকর ব্যাপার। এমন ভাবলা ছেলে সে কখনোই দেখেনি। পরদিন ছিল শুক্রবার। রাহাত দীপ্তিকে নিয়ে বাড়ি ফিরল। দীপ্তি কেঁদে কেঁদে অস্থির। ননদদের নামে বিচার দিয়েছে স্বামীর কাছে। রাহাত দীপ্তির কাছে মাপ চাওয়ালো, কারণ তারা দীপ্তির পরিবার নিয়ে ঠাট্টা করেছিল। এত কিছুর পরেও দীপ্তির রাগ কমল না। রাফাতকেও নাকি মাপ চাইতে হবে, তাহলে সে রাফাতের সাথে কথা বলবে না। রাফাত স্পষ্ট জানিয়ে দিল, কথা না বললে নেই। মাপ চাওয়ার মতো কোনো অপরাধ আমি করেছি বলে মনে হয় না। যদি করতাম তাহলে বলতে হতো না, আমি নিশ্চয়ই মাপ চাইতাম। রাবেয়া দীপ্তিকে খুব তেল মালিশ করলেন। শত হলেও বড়লোক বাড়ির মেয়ে, তার জন্য 7 খুন মাপ করবে।
তাছাড়া বাকি ননদরাও এত কিছুর পরেও দীপ্তি বলতে পাগল। তাদের প্রধান সমস্যা অরণিকেই নিয়ে। বিশেষ করে রুমা অরণিকে দেখলেই হিংসায় জ্বলে পুড়ে কয়লা হতে থাকে। তাই তারাও ইচ্ছে করে একজোট হয়ে অরণিকে জ্বালানোর জন্যই দীপ্তির সাথে ভালো ব্যবহার করে। বড় ভাবির থুতু ফেললেও সেটাও তাদের কাছে সুন্দর। দীপ্তি তার মাকেও সাথে করে বাড়িতে এনেছে। সবাই তাকে সাদরে আপ্যায়ন করলো। অথচ অরণির মাও এই বাড়িতে আছেন। দীপ্তির মাকে মাথায় তুলে সকলে যেভাবে নাচছে, শারমিনের সাথে তেমন কিছুই করা হয়নি। দুপুরে খাওয়ার সময় রাবেয়া দীপ্তির মায়ের পাতে মাংস তুলে দিলেন, সব হাতে হাতে এগিয়ে দিলেন। খোশ মেজাজে গল্প করলেন, আর শারমিনের সাথে তেমন কিছুই করলেন না। যেন তিনি এই বাড়ির অতিথি নয়, দীপ্তির মাই কেবল অতিথি। আসলে যে যতই অন্যায় করুক, টাকার কাছে সব ঢাকা পড়ে যায়। এই হলো আমাদের সমাজের নিয়ম। শারমিন বিকালে অরণির ঘরে এসে জানালেন তিনি সন্ধ্যায় চলে যেতে চান। রাফাত যেন তাদের পৌঁছে দেয়। অরণির মনটা প্রচণ্ড খারাপ হলো। সে জানে মা কেন চলে যেতে চাইছেন। গতরাতে যে মাকে গেস্ট রুমে থাকতে দেওয়া হয়েছিল সেটা অরণি জানতো না। যদি জানতো তাহলে অবশ্যই মাকে নিয়ে নিজের রুমে এনে রাখত, প্রয়োজনে নিজে বাহিরে চলে যেত। অরণি শ্বশুর বাড়িতে মাকে যোগ্য সম্মানটুকু দেওয়া গেল না। এই বাড়িটা যদি সম্পূর্ণ তার নিজের বাড়ি হতো তাহলে বসিয়ে রাখত মাকে। সেও চায় না তার মা এখানে থেকে আরও অপমানিত হোক। অরণির সাথে সাথে রাফাতকে বলল মাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। রাফাত হয়তো পরিস্থিতি কিছুটা আঁচ করতে পেরেছিল। সে সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিল। এতে যদি সকলের মন ভালো হয়। রাবেয়া সেজেগুজে তৈরি হয়ে এসে বায়না ধরলেন তিনিও যাবেন ঘুরতে। তার ঘুরতে যাওয়ার শখ 16 আনা। রাবেয়ার সাথে বাকিরাও লাইন ধরল। এবার মনে হচ্ছে বাড়ির সব সদস্যকেই নিয়ে যেতে হবে। সবাই যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। সিদ্ধান্ত হলো সবাই ঠিকানা রেস্টুরেন্টে যাবে। এক গাড়িতে সবার জায়গা হবে না, তাই বড় দুটো মাইক্রো ভাড়া নেওয়া হলো। রাফাত ঠিক করেছিল অরণিকে নিজের পাশে বসাবে। তারপর মাঝ রাস্তায় তারা নেমে গিয়ে আলাদাভাবে রিকশায় করে আসবে। এতে রোমান্টিক রিকশা রাইডিংও হবে, আবার কিছু সুন্দর সময়ও কাটবে। অরণি রাস্তার ধারে ফুচকা খাবে, রাফাত তাকে ছবি তুলে দিবে। সব কিছুর আশায় পানি ঢিলে দিয়ে অরণি অন্য মাইকোতে উঠে পড়ল। রাবেয়া এমনভাবে সবার সামনে অনুরোধ করলেন যে অরণি নিষেধ করতে পারল না। রাফাত গাড়িতে উঠে অরণিকে কোথাও খুঁজে না পেয়ে ফোনে টেক্সট করলো। অরণি তখন জানালো সে অন্য মাইকোতে চলে গেছে। রাফাতের মেজাজটাই খারাপ হয়ে গেল। রাফাত কক্সবাজারে যাওয়ার দুটো টিকিট কিনেছে। 2 সপ্তাহের জন্য তারা কক্সবাজার যাচ্ছে। তাদের রিসর্ট থেকে অনেকটা সমুদ্রের গর্জন স্পষ্ট শোনা যাবে এমন জায়গায়। ঈদের পরে ওরা রওনা হবে। রাবেয়া এসব শুনে বায়না ধরলেন তিনিও যেতে চান। শাশুড়ির কথা শুনে অরণি সম্পূর্ণ হতবাক। প্রথমে সে ভেবেছিল রাবেয়া বুঝি মজা করছেন, কিন্তু সন্ধ্যায় বাড়িতে মেহমান এলো, রাবেয়ার বোনের পরিবারের লোক। রাবেয়া তাদের কাছে কান্নাকাটি করে বলছেন আমার ছেলে আর ছেলের বউ কক্সবাজার ঘুরতে যাবে, কিন্তু আমাকে একবারও যেতে বলল না। আমার কি শখ আহ্লাদ নেই? সমুদ্র এত পছন্দ করি, আমাকে রেখে ওরা কিভাবে চলে যাচ্ছে। আরও অনেক কীর্তন গাওয়া শুরু করলেন। রাবেয়াকে কিছুতেই বোঝাতেও যাচ্ছে না। এই ধরনের কথা শোনার পর অরণির ধারণা তার মতো সকলেই হতভম্ব। তবুও রাবেয়া দমলেন না। তিনি অরণিকে পই পই করে বললেন দিলেন রাফাত বাড়ি ফিরলেই তিনি এই বিষয়ে কথা বলবেন। অরণি প্রথমে বিষয়টা তুলল। 2টা টিকিট কাটা তোমার একদম উচিত হয়নি, 3টা কাটলে ভালো হতো। রাফাত ভুরু কুচকে বলল কিসের টিকিট? কক্সবাজারের 3টা টিকিট কেন? অরণি নির্বাক গলায় বলল মাও আমাদের সাথে যেতে চাইছেন। কথাটা শুনে রাফাতের বেশম উঠে গেল। অরণি হাসতে লাগলো। রাফাত নিজেকে সামলে বলল মা কি দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছেন? এসব কি শুরু করেছেন? তোমার মা তুমি জানো আমাকে বলেছে তুমি বাড়ি ফিরলে তোমাকে যেন কথাটা জানাই। তুমি নাকি অবশ্যই রাজি হবে। রাজি হওয়ার প্রশ্নই আসছে না। মা যদি আমাদের সাথে যান তাহলে বাড়ির অন্যান্য সদস্যরাও যেতে চাইবে। এটা নিশ্চয়ই কোনো ফ্যামিলি ট্যুর না যে দল বেঁধে সবাই যাবে। কিন্তু মা তাই ভাবছেন। আমি মায়ের সাথে কথা বলবো। রাফাত সাথে সাথে উঠে গেল রাবেয়ার সাথে কথা বলার উদ্দেশ্যে। রাবেয়া ছেলেকে পেয়ে হাসি মুখে বললেন রাফাত এসেছিস তুই? ভালোই হলো, তোর সাথে জরুরি কথা ছিল। রাফাত নরম গলায় বলল মা, যদি কথাটা কক্সবাজারে যাওয়ার ব্যাপারে হয় তাহলে সরি, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। এটা তো কোনো ফ্যামিলি ট্যুর না।
ফ্যামিলি ট্যুর আবার কি? আমি যে নিজে যেতে চাইছি, তুই আমাকে নিবি না? তুই জানিস না আমার সমুদ্র কত পছন্দ? বউয়ের সাথে ঘুরে বেড়াবি আর মা গেলেই সমস্যা? বয়স হয়েছে দেখি কি আমার কোনো শখ আহ্লাদ নেই? আমারও তো ইচ্ছে করে ঘুরতে যেতে। তুমি ঘুরতে যেতে চাইলে আমি তোমাকে আলাদা নিয়ে যাব মা। দরকার পড়লে আমরা সবাই মিলে যাব, কিন্তু এবার না প্লিজ। এবার না কেন? রাফাত দীর্ঘশ্বাস ছেড়ে সরাসরি বলল, কারণ এটা আমাদের হানিমুন ট্রিপ। তোমাকে আমি কি আমার হানিমুনেও নিয়ে যাব? সমস্যা কি গেলে? আমি মা হিসেবে ছেলের কাছে যাওয়ার আবদার করতে পারি না? নির্মল সাহেব পুরো কথোপকথন শুনছিলেন। এবার আর চুপ থাকতে না পেরে বললেন, রাবু, তুমি হানিমুনে যেতে চাইলে আমার কাছে আবদার করো, ছেলের কাছে কেন? ছেলে ছেলের বউয়ের সাথে তো কেউ হানিমুনে যায় না, স্বামীর সাথে যায়। আর কি করার তোমার যখন এত শখ, বুড়ো বয়সে আবার না হয় গেলাম আমরা। স্বামীর টিটকারির গায়ে মাখলেন না রাবেয়া। তিনি নিজের মতো বায়না করে গেলেন, কান্নাকাটি পর্যন্ত করলেন, এমনকি দুপুরের খাওয়া বন্ধ করে দিলেন। অরণি এসব দেখে হেসেই খুন। শাশুড়ির সামনে অবশ্য হাসে না, কিন্তু আড়ালে রাফাতকে নিয়ে খুব হাসে। রাফাত আর কি বলবে? মায়ের আচরণে নিজেই লজ্জায় হতভম্ব। একদিন রাফাত আর অরণি অন্ধকার ছাদে বসে গল্প করছিল। হঠাৎ কি মনে করে যেন জিজ্ঞেস করলো, তুমি খুশি তো অরণি? মা কি সত্যি তোমাকে আর জ্বালায় না? অন্ধকারে অরণির চেহারার ঋণাত্মক পরিবর্তন লক্ষ্য করা গেল। সে গম্ভীর কণ্ঠে বলল, এখনও তিনি জ্বালান, কিন্তু সমস্যা হলো আগে আমি জবাব দিতে পারতাম, এখন পারি না। আগে তিনি খোঁচা মারতেন, অপমান করতেন, আমি মাঝে মাঝে অনেক কথা বলে ফেলতাম, কিন্তু এখন তিনি খুব ভালো ব্যবহার করেন, তাই বিপরীতে আমি খারাপ ব্যবহার করতে পারি না। যা বলেন তাই শুনতে হয়। হাসি মুখে কোনো কাজের কথা বললে নিষেধ করা যায় না, কষ্ট হলেও করে দিতে হয়। আমাকে কখনো বলনি তো? বলি না। তুমি হয়তো ভাববে আমার ওই সমস্যা, তোমার মা ভালো ব্যবহার করলেও আমার প্রবলেম, খারাপ ব্যবহার করলেও আমার প্রবলেম। তাহলে আমি চাই কি, এটাই নিশ্চয়ই জিজ্ঞেস করবে। এতদিনে আমাকে এই চিনলে, কিন্তু সবারও একটা ধৈর্যের সীমা আছে। তুমি সারাদিন বাহিরে বাইরে থাকো, কত পরিশ্রম করো, বাড়ি ফেরার পর তোমাকে ফ্যামিলি রিলেটেড বিষয় নিয়ে জ্বালাতন করতে আমার ভালো লাগে না। রাফাত হতাশ কণ্ঠে বলল, আমি কি করব জানি না। যদি পারতাম তোমাকে নিয়ে আলাদাই থাকতাম। একটা কথা বলি অরুণী, তুমি ভার্সিটি যাওয়া শুরু করো। পড়াশোনার মধ্যে থাকলে মা তোমাকে আর জ্বালাতে পারবেন না। কাল থেকে ক্লাস শুরু করলে কেমন হয়? খুব ভালো হয়। রাফাত এক হাত দিয়ে জড়িয়ে ধরে অরণিকে কাছে আনলো। অরণি রাফাতের বুকে মাথা রেখে অনেকটা সময় পর রাফাতকে খুশি করার জন্য বলল, আমাকে নিয়ে চিন্তা করো না, আমি খুব ভালো আছি, কারণ তুমি আমার সাথে আছো। রাফাত আরও শক্ত করে অরণিকে জড়িয়ে ধরে বলল, সব সময় থাকবো জান পাখি। দেখতে দেখতে ঈদুল আজহা চলে এলো। অরণির বিয়ের পর প্রথম ঈদ উপলক্ষে বাড়ির সবার জন্য জমিয়ে শপিং করলো। একই সাথে দীপ্তিও সবার জন্য শপিং করেছে। চাঁদ রাতে অরণি সবার হাতে উপহার তুলে দিচ্ছিল। রাবেয়ার জন্য একটা বেগুনি জামদানি কেনা হয়েছে। এই শাড়ি দেখে রাবেয়া মুখ কুঁচকে বললেন, এর চেয়ে দীপ্তির দেওয়া শাড়িটা কত সুন্দর, পুরো 12,000 টাকা দাম। দামি শাড়ি তো সুন্দরই হবে, আমি ঈদের দিন ওই শাড়িটাই পরব। অরণি হেসে বলল, আপনার যেটা ইচ্ছা হয় সেটাই পরবেন মা, দামি শাড়িতেই আপনাকে সুন্দর লাগবে। এটা অত দামি শাড়ি না, কম দামি শাড়ি, মাত্র 6,000 টাকা। রাফাত ইশারায় অরণিকে চুপ করতে বলল। অরণি চোখে জল এসে গেছে। রাফাত আর অরণি সেইবার ঈদে কিছুই কেনেনি, শুধু বাড়ির সবাইকে খুশি করার জন্য। বোনাস আর বেতনের সব টাকা দিয়ে শপিং খরচ করে ফেলেছে। আর কুরবানির জন্য জমানো টাকা দিয়ে তো গরুই কেনা হলো। তবুও শাশুড়িকে খুশি করা গেল না। তিনি বড় বউয়ের প্রশংসায় পঞ্চমুখ। অথচ এই বাড়ির বড় বউ সবাইকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে ঈদ করতে, সাথে রাহাতও গেছে বউয়ের আঁচল ধরে। এটাই কোনো দোষ নেই। অরণি জীবনের প্রথম মাকে ছেড়ে ঈদ করছে, তার কলিজা ফেটে যাচ্ছে, তাও শাশুড়ির মন পাওয়া যায়নি। তবে নির্মাল সাহেব অরণির দেওয়া পাঞ্জাবি খুব পছন্দ করলেন। বারবার গায়ে মেলে লাগিয়ে বলছিলেন, কেমন লাগছে বৌমা বলো তো? অরণি হাসি মুখে বলছেন, নায়ক লাগছে বাবা, একদম অমিতাভ বচ্চন। রুমা, তানজিমা ঈদের দিন অরণির দেওয়া পোশাক পরেনি, দীপ্তির পোশাকগুলো পরেছে। তারা আবার বড় ভাবি অন্তর পান। নীলিমা আবার অরণির দেওয়া জামাই পরেছে, কারণ অরণির চয়েস অনেক সুন্দর।
কম দামে কিনলেও সে সবার জন্য খুব সুন্দর জামা কিনেছে। উর্মি তো সকালে ঘুম থেকে উঠে গোসল সেরে অরুণীর দেওয়া নতুন জামা পরে সালামি চাইতেও চলে এসেছে। ঋতু দীপ্তির উপহার খুলেও দেখেনি, সেও অরুণীর দেওয়া জামাটাই পরেছে। ঈদটা সবার সাথে ভালোই কেটেছে। নির্মল সাহেবের এক বন্ধু এসেছেন বেড়াতে, অরুণী তার জন্য চা নিয়ে এলো। ভদ্রলোক অরুণীর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি মা? অরুণী মিষ্টি হেসে বলল, অরুণী। সে চলে যাওয়ার পর রাবেয়া নির্মলের কাছে ভদ্রলোক নিঃশব্দে আবেদন করলেন অরুণীকে বাড়ির বউ বানাতে চান। রাবেয়া এই কথা শুনে রেগে আগুন। নির্মল সাহেব শব্দ করে হেসে বললেন, এটা অলরেডি আমার ছোট ছেলের বউ। ভদ্রলোক লজ্জায় জিভ কাটলেন। অরুণীর মুখে বাবা ডাক শুনে তিনি ভেবেছিলেন অরুণী এই বাড়ির মেয়ে। রাবেয়া দোতলায় এসে অরুণীকে বহুদিন পর ধমক দিলেন। এখন থেকে যেন অরুণী সব সময় মাথায় কাপড় দিয়ে চলাফেরা করে, তাকে দেখতে নাকি বাড়ির বউ বলে মনেই হয় না। অরুণী মন খারাপ করলো না, হাসি মুখে বলল, ঠিক আছে মা। 2 দিন পর রাফাত আর অরুণী কক্সবাজারে যাওয়ার সময় চলে আসে। সকাল থেকে গোছগাছ শুরু করে, তাই দেখে রাবেয়া সে কি কান্না। তিনি ঘুরতে যেতে পারছেন না, ছেলে আর ছেলের বউ চলে যাচ্ছে। এ কেমন অবিচার! তার কান্নাকাটিকে পাত্তা দিল না কেউ। তারা চলে যাওয়ার সময় অরুণী সবার থেকে বিদায় নিতে এলো। রাবেয়ার কাছে এসে যখন বলল, আসছি মা, ভালো থাকবেন। রাবেয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলেন, কোনো জবাব দিলেন না। অরুণীদের 2 সপ্তাহ ছিল সবচেয়ে আনন্দদায়ক সময়। তারা সারা রাত জেগে খুনসুটি করেছে, সকালে বেলা করে বিছানা ছেড়েছে, সন্ধ্যা হলেই সমুদ্রের তীরে হাত ধরে একসাথে হেঁটে বেরিয়েছে, শপিং করেছে। কোনো চিন্তা নেই, ভাবনা নেই। রাফাতের অফিস যাওয়ার তাড়া নেই। সারাক্ষণ দুজন একসাথে থেকেছে, কত মজা করেছে। কক্সবাজার ছেড়ে অরুণের এখন যেতে ইচ্ছা করছিল না। মন চাইছিল রাফাতকে নিয়ে সারা জীবন এখানেই থেকে যেতে। যেদিন তারা চলে যাবে তার আগের দিন রাতে সমুদ্রের বালুবেলায় বসে অরুণী এই কথা রাফাতকে জানালো। রাফাত তখন জবাবে বলল, দেখেছ, এই জন্যই আমি বলেছিলাম 2 মাসের কথা। তখন তো রাজি হওনি। মাত্র 2 সপ্তাহেই অবস্থা হয়ে গেছে। 2 মাস থাকলে তো আমি এখানে ফ্ল্যাট কেনার জন্য কান্নাকাটি শুরু করতাম। রাফাত হাত ঝেড়ে বলল, ভাগ্যিস 2 মাস থাকিনি, এখানে ফ্ল্যাট কেনার মতো এত টাকা আমার নেই। অরুণী হেসে ফেলল। রাফাত হঠাৎ অরুণীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, দেখো আমাদের ফিউচার, নেক্সট টাইম আমরা এইভাবে আসবো। অরুণী তাকিয়ে দেখল দূর দূরান্তে একজোড়া দম্পতি হেঁটে যাচ্ছে। তাদের মাঝখানে হাত জড়িয়ে হাঁটছে ছোট্ট একটা পুতুল। ক্ষণে ক্ষণে পুতুলটা মাথা দোলাচ্ছে। ইস, কি সুন্দর দৃশ্য! অরুণী মনে মনে বলল, ইনশাআল্লাহ। অনেক দিন কেটে গেছে, বাড়ির অবস্থা পরিবর্তন হয়েছে। রাফাত ভেবেছিল কোনোদিন নিজের পরিবার থেকে সে আলাদা হবে না, কিন্তু আলাদা হতেই হলো। বাগান বাড়ি ভেঙে অ্যাপার্টমেন্ট তৈরির পরিকল্পনা চলছে। ভাই বোনের প্রত্যেককে একটি করে ফ্ল্যাট দেওয়া হবে। রাফাত একটি ফ্ল্যাট ভাড়া করলো, 20,000 টাকা ভাড়া। 3টি বেডরুম, একটি কমন রুম, 3টি বাথরুম, বিশাল ড্রয়িং ডাইনিং, একটি রান্নাঘর। অরুণী বুঝতে পারছে না রাফাত এত বড় বাসা কেন নিল। মাত্র 3 জন থাকবে এই বাসায়, এত বড় ফ্ল্যাট নেওয়ার দরকার ছিল না। তারপর জানা গেল বাবা মা আর নীলিমা বছরে 2 ছেলের বাড়িতে ঘুরবেন। কিছুদিন রাফাতের বাড়িতে, কিছুদিন রাহাতের বাড়িতে থাকবেন। তো কিছুদিন রাফাতের বাড়ি থাকবেন, তারা এলে যেন থাকতে অসুবিধা না হয়, সেই জন্যই বড় বাসা নিতে হয়েছে। মেজো চাচি আর ছোট চাচি অবস্থা তেমন ভালো না, তাই তাদের জন্য নিচতলায় 2টো রুম করে দেওয়া হয়েছে। ফ্ল্যাট হওয়ার পর সবার মতো সবাই ভাগ করে নিবে। অরুণীরাও মাঝে মাঝে চাচিদের বাড়ি বেড়াতে যায়। তবে আলাদা ফ্ল্যাটে রাফাত অরুণীর বেশ ভালো দিন কাটছে। ঋতু কিছুদিনের জন্য গ্রামের বাড়ি গেছে। অরুণী এখন সারাদিন একাই বাসায় থাকে। তবে রাফাত খুব দ্রুত অফিস থেকে ফিরে আসে, আর অফিসেও যায় দেরি করে, কারণ এখন তাকে বেশি জার্নি করতে হয় না, অফিস বাড়ির কাছেই। প্রতিদিন রাফাত ফিরে এলে অরুণী কফি বানায়। দুজন বারান্দায় বসে এক মগে কফি খায়, অনেক রাত পর্যন্ত গল্প করে, সিনেমা দেখে। তবে এর মাঝে অরুণীর সাথে একটা বীভৎস ঘটনা ঘটে। রুবায়েত কিভাবে যেন অরুণীদের বাসার ঠিকানা পেয়ে গিয়েছিল। একদিন নির্জন দুপুরে এসে হাজির। অরুণী তো ঘুমিয়েছিল। কলিং বেলের আওয়াজ শুনে ভাবে রাফাত এসেছে। মাঝে মাঝে রাফাত লাঞ্চ ব্রেকে বাসায় চলে আসে, অরুণীকে দেখে যায়। সেদিন অরুণী তাই ভেবেছিল
তবুও কি মনে করে লুকিং গ্লাসে তাকায়, তারপর তার পিলে চমকে ওঠে। কাঁপা কাঁপা হাতে ইন্টারকমে ফোন করে দারোয়ানকে খবর দেয়। দারোয়ান রাফাতের নাম শুনে রুবায়েতকে ঢুকতে দিয়েছিল। সে ভেবেছিল অরুণীদের আত্মীয় হয় বুঝি, কিন্তু অরুণীর অভিযোগ শুনে দ্রুত 4 তলায় ছুটে আসে, রুবায়েতকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। রুবায়েত বারবার চিৎকার করে বলেছিল, অরুণী ভাবি, আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, প্লিজ লাস্ট একটা চান্স আমাকে দিন, আমার সাথে একটাবার দেখা করুন। অরুণী কতবার যে রাফাতকে কল করেছিল, রাফাত একবারও ফোন ধরেনি। তার জরুরি মিটিংটা সেদিনই ছিল। সে অফিস থেকে ফিরে আসার পর অরুণী কাঁদতে কাঁদতে সব কিছু জানায়। রাফাতের মেজাজ আর ঠিক থাকলো না। রুবায়েতের অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছে, এবার তাকে থামানো দরকার। একটা উচিত শিক্ষা দিতেই হবে। রাফাত ঠান্ডা মাথায় ব্যবস্থা করল। তার ভার্সিটির কিছু বন্ধুকে সাথে নিয়ে একদিন রুবায়েতকে শায়েস্তা করার আয়োজন সাজালো। তাকে প্র্যাঙ্ক কলের মাধ্যমে একটি নির্দিষ্ট জায়গায় এনে খুব মারা হলো। সেই মারের জোরে এতই বেশি ছিল যে রুবায়েতকে 7 দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। কিন্তু তাকে কে মেরেছে, কারা মেরেছে আর কেনই বা মেরেছে তার কিছুই বুঝতে পারল না। একদিন রাফাত বাসায় এসে খোশ মেজাজে বলল, তোমার জন্য 2টা গুড নিউজ আছে, আগে কোনটা শুনতে চাও বলো। অরুণী দুর্বোধ্য হেসে বলল, আমি তো জানি না কোনটা কয় নাম্বার, তুমি বলো। ওকে, প্রথম গুড নিউজ হলো রুবায়েত হাসপাতালে। মানে কিভাবে? রাফাতের বিশ্বজয়ের কাণ্ড নিয়ে মোটেও খুশি হলো না অরুণী। ভয়াত্ম কণ্ঠে বলল, যদি মরে যেত তাহলে তো তোমরা ফেঁসে যেতে। এমনভাবে মেরেছি যাতে না মরে, ধুকে ধুকে বাঁচে, আর একটা হাত অথবা পা ডিস্ট্রয় হবেই। বলো কি, এত বড় রিস্ক নেওয়ার প্রয়োজন ছিল না। সেকেন্ড গুড নিউজটা কি? ঋতুর বিয়ে ঠিক করেছি। ও মা, কি বলো? আগে রুমার বিয়ে ঠিক না করে তুমি ঋতুর বিয়ে ঠিক করে ফেলেছো? দেখো, রুমাকে নিয়ে চিন্তা করার জন্য সবাই আছে, মা, বাবা, চাচা, চাচি, ভাইয়া, ভাবি। একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু ঋতুকে নিয়ে ভাবার মতো কেউ নেই। এই জন্য ঋতুর বিয়েটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক বলেছ। ছেলে কি করে? খুব ভালো ছেলে, আমাদের অফিসেই চাকরি করে, একদম ছোট পোস্টে, গ্রাম থেকে এসেছে। পরিবারে শুধু ছেলে আর ছেলের মা। ঋতুর ছবি দেখে অনেক পছন্দ করেছে। ওয়াও! এবার ঋতু তাকে পছন্দ করলেই হলো। তা তো অবশ্যই, ওর বিয়ে আমরা ধুমধাম করে দেব। বিয়ের কথা ঋতুকে ফোন করে জানানো হলো। ঋতু আনন্দে রাজি হয়ে গেল। একবার পাত্রকে দেখার তাগিদ অনুভব করলো না। রাফাত তার জন্য পাত্র পছন্দ করেছে, এটাই অনেক বড় ব্যাপার। সে চোখ বন্ধ করে বিয়ে করবে। অরণি বলল, বিয়ের পর আমাদের ভুলে যাবি না তো? কি কন ছোট ভাবি, আপনাকে আর ছোট ভাইজানকে কেমনে ভুলি? বিয়ের পর আমার হইব 2টা সংসার। প্রথম সংসার আপনাগো, তারপর নিজেরটা। আগে আপনার সংসারের কাম করমু, তারপর সময় হইলে নিজেরটা করমু, নাইলে নাই। অরুণী হাসতে হাসতে বলল, আমার সংসারের কাজ তোকে করতে হবে না, তুই মেহমান হয়ে বেড়াতে আসবি। ঋতু গোমরা মুখে বলল, পর কইরা দিবেন? না রে পাগলি, পর কেন? বিয়ের পর তো এটাই নিয়ম। রাবেয়া বেগম একদিন সুযোগ পেয়ে ছোট ছেলের বাড়িতে চলে এলেন। অরুণীকে না জ্বালালে তার পেটের ভাত হজম হবে না। যতদিন রাবেয়া বাড়িতে থেকেছেন অরুণীর জন্য ততদিন ছিল যন্ত্রণার মতো। সকালে উঠে নাস্তা বানাতে হবে, দুপুরে বিভিন্ন আইটেমের তরকারি রাখতে হবে, সকাল বিকাল শাশুড়িকে চা বানিয়ে দিতে হবে। তিনি আবার ঠান্ডা পানি খেতে পারেন না, গলায় সমস্যা। গরম পানি করে দিতে হবে, সেই গরম পানিও আবার তিনি সাথে সাথে খাবেন না, দেরি করে খাবেন, ততক্ষণে পানি ঠান্ডা হয়ে যাবে। অরুণীকে আবার গরম করতে হবে। কি যে জ্বালা! শাশুড়ি আসার পর থেকে অরুণী কাজ করে আর দম ফেলার সময় ফুসরত পায় না। যদিও সকালে বুয়া আসে, তবুও অরুণীকে সন্ধ্যায় ঘর মুছতে হয়। তিনি সারা ঘর জুতা পরে হাঁটবেন, একই জুতা পরে ছাদে চলে যাবেন। অরণি যদি এই বিষয়ে কিছু বলে তাহলে বিনীত ভঙ্গিতে বলবে, সরি বৌমা, মনে ছিল না। অরণি সবকিছু মুখ বুঝে সহ্য করে নিচ্ছে। শাশুড়ি আর থাকবেনই বা কয়দিন। রাহাত ভাই প্রত্যেক দিন ফোন করেন মাকে নেওয়ার জন্য। কত পায় তারা এই সময় মাকে হাত করা সবচেয়ে বেশি দরকার, কিন্তু রাবেয়া তো কিছুতেই যাবে না। তিনি চলে গেলে অরণিকে কে খেয়ে জ্বালাবে? তিনি খাবেন অরণির রান্না, কিন্তু প্রশংসা করবেন দীপ্তির। দীপ্তি এই করে, দীপ্তি সেই করে,
এসব শুনতে শুনতে অরুণীর কান ঝালাপালা। একদিন রাতে রাফাত বাড়ি ফেরার পর রাবেয়া এমন মাথা ব্যথার ভান ধরলেন যেন মাথা ব্যথায় মরেই যাচ্ছেন উনি। বাধ্য হয়ে বললাম, মা আমি মাথা টিপে দেব। সেই বলাটাই তার কাল হলো। রাত 1টা পর্যন্ত বসে বসে শাশুড়ির মাথা টিপতে হলো, আঙ্গুল ধরে এলো। শেষমেশ রাবেয়া ঘুমালেন। অরুণী সারাদিন কাজ করে এত বেশি ক্লান্তি ছিল যে তার মনে হচ্ছিল বিছানায় পিঠ লাগাতে পারলেই সে ঘুমের দেশে তলিয়ে যাবে। বিছানায় এসে দেখলো রাফাত ঘুমিয়ে পড়েছে। তার ঘুমন্ত মুখটা দেখে অরুণীর খুব ভালো লাগলো। মনে হলো শুধু এই মানুষটির সাথে থাকার জন্যে সে পৃথিবীর সব যন্ত্রণা সহ্য করতে পারবে, তবুও একে ছেড়ে যেতে পারবে না। রাফাতের পাশে এসে শুয়ে পড়ল। সাথে সাথে রাফাত অরুণীকে জড়িয়ে ধরল। অরুণী অবাক হয়ে বলল, তুমি ঘুমাওনি? রাফাত ঘুম জড়ানো কণ্ঠে বলল, তোমাকে ছাড়া ঘুম আসে না, অভ্যাস হয়ে গেছে আমার। অরুণী সামনে ঘুরে রাফাতকে জড়িয়ে ধরল। বিনিময়ে রাফাত তার সারা মুখে চুমু দিল, আদর দিল। সারাদিনের কোনো কষ্টই আর কষ্ট মনে হলো না অরুণীর। শুধু মনে হলো রাফাত এভাবে সারা জীবন তার পাশে থাকুক, তার হাতটা ধরে রাখুক। দিন শেষে সেই তো দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। অথই অনেক দিন পর এই বাড়িতে এসেছে, প্রায় 2 বছর হবে। অনেক কিছু বদলে গেছে। এখন বাগান বাড়িতে দালান উঠেছে, সবাই নিজ নিজ অ্যাপার্টমেন্টে থাকে। শুধু করমচা গাছটা আজও সম্মুখ দরজায় লাগানো। অরুণের ফুটফুটে একটা ছেলে হয়েছে, বয়স 8 মাস 13 দিন। নাম রাখা হয়েছে আবরার জাহিন। বোনের ছেলে জাহিনকে দেখতেই অথয়ের ছুটে আসা, কিন্তু করিডোরে তার দেখা হয়ে গেল একটি অদ্ভুত ছেলের সাথে। ছেলেটি পা ঘষিয়ে হাঁটছে। এমন নয় যে সে হাঁটতে পারে না, আসলে সমস্যা তার চোখে। সে চোখে দেখতে পারছে না, কারণ তার চশমা নেই। চশমা নেই এটা বললে ভুল হবে, চশমা তার হাতে আছে, তবুও সে হন্য হয়ে চশমা খুঁজছে। বিড়বিড় করে বলছে, কেউ আমার চশমাটা দেখেছো? অথয়ের চিনতে ভুল হলো না, এটি সেই বই পড়ুয়া ছেলে যে অথয়ের দিকে কখনো তাকায়নি। অথয় হাসতে লাগলো ছেলেটির বোকামি দেখে। চশমা হাতে নিয়ে চশমা খুঁজে বেড়াচ্ছে, এত বোকা মানুষ হয়? মিষ্টি কণ্ঠের হাসি শুনে তাহসান একটু ভরকে গেল। ভাঙা কাচের চুরির মতো তার কানে হাসির শব্দ বাজতে লাগলো। কি সুন্দর কিশোরীর মতো হাসছে মেয়েটি, প্রাণবন্ত সতেজ হাসি। এমন সুন্দর হাসির শব্দ তাহসিন আগে কখনোই শোনেনি। চমকে মেয়েটির দিকে একবার তাকালো সে, কিন্তু মুখ দেখা গেল না, কেবল একটি কালার প্যাটার্ন দেখা যাচ্ছে। উফ অফ, তাহসান তার চশমাটা কেন খুঁজে পাচ্ছে না? সুন্দর হাসির মেয়েটিকে তার দেখতে ইচ্ছে করছে, কিন্তু চশমা খুঁজে পাওয়ার আগে যদি মেয়েটা চলে যায়। তাহসিন বিনীত ভঙ্গিতে বলল, আপনি কি আমার চশমাটা দেখেছেন? অথই এতে আরও জোরে হাসি পেল। কত বুদ্ধু, হাতের মুঠোয় চশমা ধরে আরেকজনকে জিজ্ঞাসা করছে চশমার কথা। অথয়ের হাসির রিনিঝিনি শব্দ তাহসিনের বুকে ঝড় তুলে দিল। কোনো বইয়ে যেন পড়েছিল যে সুন্দর মুখ নয়, ভালোবাসা হয় সুন্দর মুখ দেখে, অথবা তীক্ষ্ণ হাসির মাতাল করা শব্দের মোহময় ইন্দ্রজালে আটকে থেকে। কিছুতেই মনে আসছে না লাইনটা কোন বইয়ের। তাহসিনের উচিত আগে চশমাটা খুঁজে বের করা, অন্তত মিষ্টি হাসির মেয়েটিকে দেখার জন্য হলেও চশমা পেতেই হবে। সমাপ্ত।